শাসন থেকে আপনার জাতিকে রক্ষা করতে পারবেন না। সেজন্য বলছি অনেক সময় আমরা হারিয়ে ফেলেছি, অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করছি। আজকে বাংলাদেশে ওই ভাই বলেছেন দ্যাটস রিয়ালিটি, যে আমরা একটু আধুনিক হতে শিখেছি। পেটে ক্ষুধা লাগলেও অনেক সময় একজনে বললেও বলি না ভাই ঠিক আছে, একবার বললে বলি খাবো না, 2-3 বার বললে বলি বলছে যেহেতু তাহলে খাইয়ে নি। এভাবে তাই আজকে যে মানুষ কিভাবে কষ্টে জীবন যাপন করতেছে, আমরাই তো বাসায় কয়েকদিন ধরে খালি রুই মাছ, আলু আর এই পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ, অনেকজন ছেলেপেলে থাকি, খাওয়া দেবে আলুর কেজি 50 টাকা, যেখানে 15 টাকার আলু 60 টাকা আজকে হয়ে গেছে। আমি তো বাজার করি না, তার কাছে শুনলাম এই কারণে যে চালের দাম, সিজনে কৃষকরা ধানের মূল্য পায় না। আমার বাবা একজন কৃষক, বলে বাবা ধান চাষ করবো না, এতে লস হয়, কিছু হয় না, হুদাই নিজে পরিশ্রম করি, চালানটা ওঠে না, ধান চাষ বন্ধ করে দিয়েছে। এখন চালের দাম কিভাবে এত হচ্ছে? কেবল মোটা চালের দাম 60 টাকার মতো হচ্ছে, কারণ আপনারা ব্যর্থ হচ্ছে। বাস্তব জায়গা থেকে না আছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কন্ট্রোলে, না আছে বাজার ব্যবস্থা তাদের কন্ট্রোলে, না আছে দেশের অর্থনীতি তাদের কন্ট্রোলে। আজকে যদি চীন বলে তোমাকে টাকা দেবো না, উন্নয়ন কাজ থেমে যাবে। আজকে যদি ভারত বলে যে আমার তোমার সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেবো, একেবারে মানে চ্যাং দোলা হয়ে যাবে সরকার। কারণ হচ্ছে সরকারের সেই কৌশল নাই যে একটা দেশের সাথে আমার যদি সম্পর্কের অবনতি হয় আমি সেটা কিভাবে মেকআপ করব। যে কারণে ভারত বন্ধ করে দেওয়ার পরে একেবারে একদমে হুট করে বাজার দর 100 টাকা হয়ে যায়। এই সরকারের না আছে পররাষ্ট্রনীতি, না আছে অর্থনীতি, এদের আছে একটা যে ক্ষমতায় থাকার নীতি। ছোট্ট কথা বলি শেষ করবো, এটা আমার কথা না, সরকার গোয়েন্দা সংস্থার কথা। আমার কাছে বিভিন্ন সময় তারা আমার সাথে কথা বলতে গিয়েছিল, তাদের দলে বিরোধী ছিল, তারা বলছে দেখেন সরকার এখন 10 তলার একটা বিল্ডিং এর কর্নারে বসে চা খাচ্ছে, সামনে কিছু লোক অস্ত্র নিয়ে তাদের দিকে তাক করে আছে, যদি তারা সামনের লোকগুলোকে ধাক্কা মেরে মারধর করে দৌড় দিতে পারে তাহলে তারা সেফ, পিছনে গেলে তারা শেষ। এ কারণে সরকার যতদিন পারে যত মানুষের লাশ পড়ুক, যত মানুষ দেশের রক্তের বন্যায় ভেসে যাক, তারা ক্ষমতা ছাড়বে না। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমি চ্যালেঞ্জ করলাম আপনারা কালকে নামেন, পরের দিন দেখবেন পদত্যাগ করতে বাধ্য হবে। আগে ছিল জেনারেল নুরুদ্দিন সাহেবরা মিটিং করেছিলেন, কিন্তু যখন জনগণ নেমে গেছে তখন তারা বলেছেন আমরা আপনার সাথে নাই। কাজে আজকে রাজনৈতিক দলগুলো নানান দমন পীড়নের মধ্যে আছে, রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের একটা ঐক্যবদ্ধ হতে হবে এবং আশা করি খুব অতি শীঘ্রই আপনারা সেই গণ আন্দোলনের ডাক পাবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমি এই আন্দোলনের মতো টার্গেটেড দেখেন একটার পর একটা মামলা দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগটা হামলা করছে, আমি তো থেমে যাইনি। কারণ যেভাবে বিএনপির মতো নেত্রী খালেদা জিয়াকে 2 বছর মিথ্যা মামলায় জেলে রেখেছে, সেখানে আমার মতো নূর কি, আমার তো খালেদা জিয়ার মতো লাখ লাখ নেতা কর্মী নাই। আমি জানি আমার পরিণতিটা সেরকম হতে পারে। আওয়ামী লীগের নেতা মাকসুদ কামাল সাহেব তো টকশোতে বলেছেন যে বিপিনুরের পরিণতি বেগম খালেদা জিয়ার মতো হবে। বাট আমি বলছি আমার একটা জীবনের বিনিময়ে যদি এদেশের 18 কোটি মানুষ মুক্তি পায়, আমার জীবন আমি চলে। গণ আন্দোলনগুলো ত্যাগ ছাড়া হয়নি। কাজী বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজকে আর বসে থাকার সময় নাই, খুব শীঘ্রই ডাক আসবে, আপনারা প্রস্তুত দেন। এবং আমার মা বোনদেরকে আজকে যারা বক্তব্য ইউটিউব ফেসবুকে শুনবেন তাদেরকে বলবো, এখন আন্দোলন আজকে যেমন আমরা নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কর্মক্ষেত্রে নারীর বিচরণ বাড়ানোর কথা বলি, তাদের অধিকারের কথা বলি, রাজনৈতিক ভাবে নারীর অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে, ঘর থেকে বেরো আসতে হবে। আজকে এই দেশকে মুক্ত করার জন্য নারীর পাশাপাশি পুরুষকেও ভূমিকা রাখতে হবে। আশা করি আপনারা সেই গণ আন্দোলনে ভূমিকা নেবেন। আর সরকারের প্রতি একটা কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে সারা দেশ গর্জে উঠেছে, আপনারা চাইলেও জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। যদি সেফ এক্সিট চান তাহলে নিজেরাই একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করেন, সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা সংবিধানে সংযোজন করেন যদি সেফ এক্সিট চান। আর যদি এরশাদ কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে স্বৈর শাসকের করুণ পরিণতির মধ্যে দিয়ে বিদায় নিয়েছে মিশরের হোসনি মোবারক, লিবিয়ার গাদ্দাফি সহ বিভিন্ন শাসকরা, সেই পরিণতি যদি চান তাহলে জনগণের গণ আন্দোলনের জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ। কথা ছিল লড়াইয়ের পর দেশ মুক্ত হবে, আশা ছিল লড়াইয়ের পর গণতন্ত্র ফিরে পাবো। বৈদেশিক সম্পর্কে স্থায়ী মিত্র বলে কিছু নেই, জাতীয় স্বার্থটাই হচ্ছে শাশ্বত। যে মুক্তিযোদ্ধা সে চিরকালের জন্য মুক্তিযোদ্ধা।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরেক তরুণ প্রজন্মের নেতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। ডক্টর দিলারা চৌধুরী প্রখ্যাত দেবব্রত রাষ্ট্রবিজ্ঞানী। ব্যবস্থা করেছেন ভাষান্তি অনুসারী পরিষদ এবং পরিষদের যিনি চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ, উপস্থিত সুধীবন্ধু, এখানে আমি অনেক তরুণ পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি, নারীরা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঠিক এই জায়গায় ফিট করি কিনা জানি না, কারণ আমি কোনোদিন রাজপথে আন্দোলন করিনি। আমি বেশিরভাগ সময় জীবন কাটিয়েছি পড়ি। রাষ্ট্রবিজ্ঞান আমার সাবজেক্ট। আমি এই দেশে পড়িয়েছি 25 বছর, আমেরিকাতে পড়িয়েছি 15 বছর। এবং রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয় দেশের জনগণের কল্যাণের জন্য, সেটাই আমাদের সাবজেক্টের মূল বিষয়। এবং আমি ঠিক রাজপথে কোনোদিন আন্দোলন করি, তবে ইদানিং কালে এই বুড়া বয়সেও মাঝে মাঝে রাস্তায় যেতে ইচ্ছা করে। যেরকম বেগমগঞ্জের যে ঘটনা, তার আগে যে সিলেটের রাজশাহী এমসি কলেজে যে ঘটনা, এই ঘটনাগুলি দেখার পরে ঘরে বসে থাকার মতো প্রবৃত্তি আমার হয়নি। আমি সংহতি প্রকাশ করতে গেছি, এইটুকুই আমার রাজপথের রাজনীতি। বাংলাদেশ অবশ্যই একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ অতীতেও অনেকবার ক্রান্তিকালে দাঁড়িয়েছে। আনফরচুনেটলি একটা ক্রান্তিকাল উপক্রম করার পরে আমরা আবার দেখেছি যে কিছুদিন চলার পরেই বাংলাদেশ আবার একটা ক্রান্তিকালের সম্মুখীন হয়েছে, যেটা হওয়ার কথা নয়। কারণ একটা রাষ্ট্র যখন স্বাধীন, মুক্তিযুদ্ধের সাহায্যে স্বাধীন হয়ে যখন যাত্রা শুরু করে, সেই রাষ্ট্রটা তো উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা কিন্তু হয়নি।